আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ শাহিন শাহ আফ্রিদিকে যেভাবে আউট করেছেন, আমরা একটু অবাকই হয়েছিলাম যে আলটিমেটলি বল তো এত লো হওয়ার কথা না, যে ধরনের উইকেটে খেলা হচ্ছে। যদিও সেটা হয়তো বা টেস্ট ম্যাচে একটা সময় ব্যয় হওয়ার পর তারপর এরকম বলতে লো হয়েছে, কিন্তু এত লো তো হওয়ার কথা না। ঠিক তেমনিভাবে মেহেদী হাসান মিরাজকে আমরা বেশ কিছু সময় দেখেছি তিনি বল করছেন, বল লো হয়ে যাচ্ছে এবং ব্যাটার এলবিডব্লিউ বা বোল্ডের ফাঁদে পড়ছেন। আপনারা দুইটা ম্যাচের রেফারেন্স কিন্তু এই মুহূর্তে দেখতে পেলেন, পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা ম্যাচ। এই দুইটা ম্যাচের মধ্যে একটা বড় সিমিলারিটি কি জানেন? দুইটা ম্যাচে এমন উইকেটে খেলা হয়েছে যে সমস্ত উইকেটে এরকম বল লো হওয়ার কথা না, বা ট্রেডিশনালি সেসব জায়গায় বল লো হয় না। এখন একটা প্রশ্ন তো জাগতেই পারে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ কি তাহলে ইচ্ছে করে বলকে লো করান? অর্থাৎ তিনি এমন কিছু কি জানেন যাতে বল ইচ্ছে করে লো হয়? ডেফিনেটলি তিনি সেটা জানতেই পারেন। এখন সেটার সায়েন্সটা কি, কি পদ্ধতিতে মেহেদী হাসান মিরাজ সেই কাজটা করান, আমার কাছে মনে হচ্ছে সেটা মেহেদী হাসান মিরাজ নিজেই বলতে পারবেন, কিংবা এটা হয়তোবা তার একটা সিক্রেট ওয়েপন হিসেবে হয়তোবা কাজ করে, যে তিনি এই স্কিলটা বা এই ক্যালিবারটা তিনি ডেভেলপ করেছেন। তবে একটা বিষয় আমরা দেখতে পারি যে ঠিক সিমের রিপ্রেজেন্টেশনটা কীরকম থাকলে সেক্ষেত্রে বলটা এরকমভাবে লো হয়। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে মেহেদী হাসান মিরাজ যখন বলটাকে টার্ন করাচ্ছেন, অর্থাৎ বলটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, সিমের রিপ্রেজেন্টেশনটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘুরতে ঘুরতে বলটা ঠিক যখন মাটিতে ল্যান্ড করছে, সে ল্যান্ডিংটা কিন্তু বলের সিমের রিপ্রেজেন্টেশনটা হরাইজন্টাল ল্যান্ডিং। অর্থাৎ হরাইজন্টালি বলের সিমটা যখন ওই রকম একটা পজিশনে আছে, সেই পজিশনে থেকে সিমের উপর বলটা হরাইজন্টালি পিচে হিট করছে এবং সেই জায়গা থেকে পরবর্তী সময়ে সেই বলটা লো হচ্ছে। এখন টু বি ভেরি অনেস্ট, পাকিস্তানের সঙ্গে ম্যাচের যে প্রোডাকশন বা ব্রডকাস্টিংটা যেভাবে হচ্ছে, সেই ব্রডকাস্টিংয়ে এই সিমের রিপ্রেজেন্টেশনের খুব ভালো ছবি পাওয়া যাচ্ছে না, যে কারণে ওই কম্পেয়ারটা আমি আসলে করতে পারি নাই যে পাকিস্তানের সঙ্গে ম্যাচে তার সিমের রিপ্রেজেন্টেশনটা বা সিমের ল্যান্ডিংটা কেমনভাবে হচ্ছে। সেটা করতে পারলে হয়তো বা আরেকটু বেটার হতো, বাট চোখের দৃষ্টিতে আমরা আপাত দৃষ্টিতে যা দেখছি সেই দৃষ্টি অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে ল্যান্ডিংটা একটা সিমের হরাইজন্টাল ল্যান্ডিংয়ে সিমের উপর বলটা পড়ছে এবং সেই জায়গা থেকে পরবর্তী সময় বলটা লো হচ্ছে। কারণ এরকম বল লো করাতে আমরা মেহেদী হাসান মিরাজকে প্রায়ই দেখি। সো এটা আমরা ধরে নিতেই পারি যে এই যে লো করানোটা, এটা মেহেদী হাসান মিরাজ ইন্টেনশনালি হয়তো বা করেন। বিষয়টা এমন না যে পিচের জন্য হয়ে যায়, এটা আমার কাছে মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে, আবার আমি ভুল হতে পারি। তবে মাঝখানে আমাদের দেশে যে 2.5 মাসের একটা ক্যাম্প হয়েছে, এই 2.5 মাসের ক্যাম্পে টেস্ট টিমের প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের কাজ হয়েছে এবং দেশীয় কোচরা সেই জায়গায় কাজ করেছেন। সোহেল ইসলাম স্যার কাজ করেছেন টেস্ট টিমের বোলারদেরকে নিয়ে, বিশেষ করে স্পিন বোলারদেরকে নিয়ে। তিনি পুরো প্রজেক্টের কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন। তবে সোহেল ইসলাম স্যার নর্মালি স্পিনারদেরকে নিয়ে কাজ করেন। মিরাজের একটা বড় পরিবর্তনের জায়গা লক্ষ্য করা গেছে এবং দিস ইজ ভেরি মাচ ভিজিবল। সেই জায়গাটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ একটা বিষয় খেয়াল করে দেখেন, আগে তিনি থাম্বের ব্যবহারটা করতেন, অর্থাৎ বল যখন গ্রিপ করছেন সেই সময়টায় থাম্ব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতো, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিটা বলের সঙ্গে লাগানো অবস্থায় থাকতো। এখন মেহেদী হাসান মিরাজের অলমোস্ট এভরি কেসে আমরা প্রায় প্রত্যেকটা বল বিশ্লেষণ করে দেখেছি থামটা আনইউজড, অথবা থামটাকে আগের মতো ব্যবহার করছেন না, বা থামটা বলের গায়ে লেফটে থাকছে না, থামটা ওপেন অবস্থায় থাকছে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিটা ওপেন অবস্থায় থাকছে। এখন এই জায়গাটা একটা প্রশ্নের জায়গা আসে যে থামটাকে যদি মেহেদী হাসান মিরাজ এই অবস্থায় রাখেন, সেক্ষেত্রে কি সেটা তাকে একটা অ্যাডভান্টেজ প্রদান করে কি না? কারণ এই টেস্টে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি, অনেক দিন পরে যেহেতু এই টেস্ট ম্যাচটা খেলেছে বাংলাদেশ এবং মাঝখানে একটা 2.5 মাসের গ্যাপ ছিল, মিরাজ আইলাইনের নিচে অনেক বল করেছেন, জোরের উপর বল করেছেন, বলের রোলিং আগের চাইতে অনেক বেটার মনে হচ্ছে, অর্থাৎ বলকে তিনি ঘোরাচ্ছেন আগের চাইতে বেটার, বলের রোলিংটা বেশ বেটার মনে হয়েছে। এখন এই রোলিংটা বেটার হওয়ার পেছনে তার এই থাম্ব ফ্যাক্টরটা কোনো বড় ফ্যাক্টর কিনা, সেটা কিন্তু একটা চিন্তার জায়গা আছে, বা সেটা একটা আপনি ডেফিনেটলি অ্যাজ আ ক্রিকেটার যদি চিন্তা করেন যে আপনি যখন অ্যাজ আ অফ স্পিনার থাম্ব ধরছেন, তখন থাম্বের উপর আপনার এমফাসাইজটা বেশি থাকছে, আপনি হয়তোবা ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্বের উপর বেস করে অনেক বল করতে পারছেন। বাট যে সময়টা আপনি থাম্ব ব্যবহার করছেন না, বা থাম্ব আপনি কম ব্যবহার করছেন, সেই সময়টাতে আপনার ইন্ডেক্স ফিঙ্গার এবং থার্ড ফিঙ্গারের উপর এমফাসাইজ করে বোলিং করতে হচ্ছে বেশি। সো আমি জানি না, আমার কাছে কেন যেন মনে হয় তার বোলিং বিশ্লেষণ করে যে মেহেদী হাসান মিরাজ ঠিক এই মুহূর্তে ওই দুইটা ফিঙ্গার, অর্থাৎ আমার কাছে মনে হয় সেকেন্ড ফিঙ্গার এবং থার্ড ফিঙ্গারের উপর বেস করে মেহেদী হাসান মিরাজ বলকে টার্ন করাচ্ছেন, যেটা আগে তার ক্ষেত্রে থাম্ব একটা অনেক বড় রোল প্লে করতো, অর্থাৎ থাম্ব সহ তিনি বল ধরতেন। এখন এই যে থাম্বটাকে এখন তিনি ওইভাবে ব্যবহার করছেন না, বা থাম্বকে তিনি বলের সিমের উপর রাখছেন না,
এটার জন্য একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ মিরাজ পাচ্ছেন কিনা, আমার তো মনে হয় পাচ্ছেন। এখন সেটা হয়তো বা মেহেদী হাসান মিরাজের সঙ্গে যদি কথা বলি তাহলে হয়তো বা বুঝতে পারবো, বাট এই বিষয়টা খুবই ভিজিবল যে এই মুহূর্তে তিনি থামটাকে সিমের সঙ্গে ওইভাবে ইউজ করছেন না। আরেকটা জায়গা আমার কাছে মনে হয়েছে খুবই ভিজিবল, সেটা হচ্ছে তার ব্যাকফুট ল্যান্ডিংয়ের জায়গাটা। আমরা যদি মেহেদী হাসান মিরাজের আগের ব্যাকফুটের ল্যান্ডিংটা খেয়াল করে দেখি, যখন ডানহাতি ব্যাটারকে ওভার দ্য উইকেট বোলিং করছেন, খেয়াল করে দেখেন ব্যাকফুটের ল্যান্ডিংটা পরিপূর্ণভাবে না, অর্থাৎ পায়ের যে হিলটা মাটিতে টাচ করতো না। বর্তমান সময় যদি আপনি চিন্তা করেন, বর্তমান সময় আমি পুরোপুরি অ্যানালাইসিস করে দেখেছি, অলমোস্ট প্রত্যেকটা বলই যখন তিনি ওভার দ্য উইকেট বোলিং করছেন ডানহাতি ব্যাটারের জন্য, হিলটা মাটিতে খুব ভালো মতো টাচ করা অবস্থায় আছে। অর্থাৎ এই জায়গাটায় হয়তো বা ব্যালেন্সের জন্য একটা কাজ করা হলেও হতে পারে। লাস্ট 2 বা 2.5 মাসে যে ক্যাম্পটা হয়েছিল বাংলাদেশ টেস্ট টিমের এবং বাংলাদেশ টাইগার্সের নামে এবং সেই সঙ্গে এইচপির সঙ্গে কোলাবোরেট করে, আমার কাছে মনে হয় যে এই স্কিল ক্যাম্পে এই বিষয়গুলো নিয়ে কাজ হয়েছে। সো দুইটা জায়গা আমার কাছে মনে হয় যে খুব বড় একটা পরিবর্তন মেহেদী হাসান মিরাজ এনেছেন। একটা তো তার ব্যাকফুট ল্যান্ডিংয়ের জায়গাটা, যে ব্যাকফুট ল্যান্ডিংটা আমরা দেখতে পাচ্ছি যে খুব একদম মাটির সঙ্গে স্পর্শ করে ব্যাকফুটের তার যে হিলটা, সেই হিলটাকে টাচ করাচ্ছেন, যেটা আগেরও আমি বিভিন্ন বল ইভালুয়েট করে দেখেছি, সেই জায়গাটায় তার হিলটা টাচ করতো না, ব্যাকফুটের হিলটা মাটির সঙ্গে টাচ করতো না। ডেফিনেটলি এটা তাকে একটা এক্সট্রা বিট অফ ব্যালেন্স তো অবশ্যই দিচ্ছে, এবং এই যে বোলিং বায়োমেকানিক্যাল কাজগুলো, এই কাজগুলো ডেফিনেটলি একজন প্লেয়ারকে অনেক বেশি মাত্রায় আপগ্রেডেড করে তোলে, এবং এটার জন্য স্কিল ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ। সো এই আলোচনায় মেহেদী হাসান মিরাজের 3টা স্কিল নিয়ে আমরা কথা বললাম। জানি না কতটুকু ভুল হয়েছে, কতটুকু শুদ্ধ হয়েছে, যতটুকু ইভালুয়েট করেছে বায়োমেকানিক্যালি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই জায়গাগুলো মনে হয়েছে। এবং অ্যাজ আ অফ স্পিনার আপনি হয়তো বা সেই বিষয়গুলোকে ট্রাইও করতে পারেন। যে সমস্ত অফ স্পিনাররা থামটাকে ব্যবহার করে অফ স্পিন করছেন, আপনারা দেখতে পারেন যে থামকে সিমের উপর না রেখে 2 ফিঙ্গার দিয়ে আপনি কিভাবে অফ স্পিন ট্রাই করতে পারেন, বা অফ স্পিন আপনার হয় কিনা আপনার জন্য যেটা কার্যকরী। এবং সেই সঙ্গে ব্যাকফুট ল্যান্ডিংয়ের জায়গাটা, যে সমস্ত অফ স্পিনাররা মনে করছেন যে ব্যাকফুট ল্যান্ডিংয়ে হিলটা আপনার টাচ হচ্ছে না, টাচ হলে আপনি একটু এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পাবেন, করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।